সারা বিশ্ব যখন আমেরিকা, চীন বা মধ্যপ্রাচ্যের মতো শক্তিগুলোর দিকে তাকিয়ে আছে, তখন একটা দেশ যেন কিছুটা নীরবে পর্দার আড়ালে থেকে সবকিছু দেখছে। কিন্তু একটি বিশ্লেষণ বলছে, বর্তমানে এই যে বৈশ্বিক অস্থিরতা, এর শেষে সবচেয়ে বড় অভাবনীয় বিজয় হতে চলেছে সেই দেশটি, আর সেই দেশটি হল জাপান। চলুন এই বিশ্লেষণটা একটা সরাসরি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আচ্ছা, যদি পূর্ব এশিয়ায় $1 বিলিয়ন বিনিয়োগ করার সুযোগ আসত, তাহলে সেটা কোথায় করাটা বুদ্ধিমানের কাজ হবে? রকেটের গতিতে বাড়তে থাকা চীনে নাকি জাপানে? উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো। আমি প্রতিটি ডলারে জাপানে বিনিয়োগ করব। কিন্তু কেন? যে দেশের অর্থনৈতিক গত ৩০ বছর ধরে প্রায় থেমেই আছে, আর জনসংখ্যা বিশ্বের সবচেয়ে বয়স্ক, সেখানে কেনই বাজি? চলুন এই ধাঁধারই সমাধান খোঁজা যাক। ঠিক আছে, ওই সিদ্ধান্তে পৌঁছানোর আগে জাপানের দুর্বলতাগুলো তো আগে বোঝা দরকার, তাই না? কারণ সত্যি বলতে আপাতদৃষ্টিতে দেখলে পরিস্থিতি বেশ হতাশাজনকই মনে হতে পারে। আর এই সাধারণ ধারণাটাই আগে একটু যাচাই করে নেওয়া যাক। জাপান মূলত 4টি বড় কাঠামোগত সমস্যার মুখোমুখি। 1. বিশ্বের সবচেয়ে বয়স্ক জনসংখ্যা। 2. দীর্ঘ 30 বছরের অর্থনৈতিক স্থিতিরতা। 3. সম্পদের জন্য সাংঘাতিক রকমের পরনির্ভরশীলতা। আর সবশেষে একটা মারাত্মক ভূ-রাজনৈতিক ঝুঁকি। প্রথম সমস্যাটা দেখুন। জাপানের জনসংখ্যার 28%-এরও বেশি মানুষের বয়স 65-র ওপরে, যা সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ভাবুন একবার, একটা দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা যখন কমতে থাকে, তখন তার ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে সেটা কত বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। আর অর্থনৈতিকভাবে গত ৩০ বছর ধরে জাপান যেন এক জায়গাতেই আটকে আছে। এই সময়ে যেখানে চীন ৮ থেকে 10% হারে তরতর করে এগিয়ে গেছে, সেখানে জাপানের গড় প্রবৃদ্ধি ছিল মাত্র 1%। এটা একটা বিরাট বড় দুর্বলতা। এরপর আসে সম্পদের ওপর নির্ভরতার ব্যাপারটা। জাপানের নিজের বলতে গেলে কোনো প্রাকৃতিক সম্পদই নেই। তাদের প্রয়োজনীয় শক্তির প্রায় 75%ই আসে উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিসি-ভুক্ত দেশগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো থেকে। একটা অঞ্চলের উপর এতটা নির্ভরতা কিন্তু বিরাট ঝুঁকি তৈরি করে। আর এই নির্ভরতাই জন্ম দিচ্ছে এক মারাত্মক ভূ-রাজনৈতিক ঝুঁকির। তাইওয়ানের কাছে সমুদ্রপথটা যদি কোনোভাবে চীনের নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে চীন একটাও গলি না চালিয়ে জাপানের শক্তি সরবরাহ বন্ধ করে দিতে পারে, আর তাতে জাপানের অর্থনীতি মুহূর্তেই ভেঙে পড়বে। তো সব ডেটা তো জাপানের বিপক্ষে, তাই না? কিন্তু এখানেই আসল ব্যাপারটা। আমাদের অর্থনীতিবিদদের চশমাটা খুলে একটু ঐতিহাসিকের চোখ দিয়ে দেখতে হবে। যখনই জাপানের অস্তিত্ব সংকটে পড়েছে, তারা ঠিক কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে? জাপানের ইতিহাস ঘাটলে এমন 3টা সময়ের কথা জানা যায়, যা তাদের এই অবিশ্বাস্য ক্ষমতার প্রমাণ দেয়: মঙ্গল আক্রমণকে রুখে দেওয়া, মেইজি পুনঃস্থাপন, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা। ভাবুন তো, 1300 শতকের কথা। জাপান তখন ছোট ছোট রাজ্যে বিভক্ত একটা দেশ, আর তাদের মোকাবেলা করতে হয়েছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সামরিক শক্তি মঙ্গল সাম্রাজ্যের সাথে। এবং তারা একবার নয়, দুবার তাদের হারিয়ে দিয়েছিল। এটা প্রমাণ করে অস্তিত্বের সংকট এলে জাপানিরা অবিশ্বাস্য একতা আর দৃঢ়তার সাথে লড়াই করে। এরপর আসা যাক 19 শতকে। যখন পশ্চিমা শক্তিগুলো গোটা এশিয়াকে উপনিবেশ বানাচ্ছিল, তখন জাপান মাত্র একটা প্রজন্মের মধ্যে নিজেদের খোলন নলচে বদলে ফেলে। সামন্ততান্ত্রিক সমাজ থেকে হয়ে ওঠে আধুনিক শিল্পশক্তি। তারা শুধু নিজেদের পরাধীন হওয়া থেকে বাঁচায়নি, 1905 সালে রাশিয়াকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল। আর সবচেয়ে অবাক করা উদাহরণটা বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ঘটনা। 1945 সালে পারমাণবিক বোমায় প্রায় ছারখার হয়ে যাওয়া একটা দেশ মাত্র 20 বছরের মধ্যে বিশ্বের সেরা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হয়ে উঠল। এটা তাদের সম্মিলিত ইচ্ছা, শৃঙ্খলা আর বুদ্ধিমত্তার এক অবিশ্বাস্য নিদর্শন। বেশ, তাহলে ইতিহাসের এই প্যাটার্ন আজকের দিনে কিভাবে কাজে লাগছে? আসলে আজকের পৃথিবীর যে ট্রেন্ডগুলোকে জাপানের জন্য হুমকি মনে হচ্ছে, সেগুলোই কিন্তু তাদের সেই ভেতরের শক্তিটাকে নতুন করে জাগিয়ে তুলছে। মূলত 3টা গ্লোবাল ট্রেন্ড জাপানের জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। 1. পুনঃসামরিকীকরণ। 2. বাণিজ্যবাদের প্রত্যাবর্তন। আর 3. চীনের সাথে তার সম্পর্কের গতি প্রকৃতি। প্রথমত,
আমেরিকার সুরক্ষার উপর ভরসা কমে যাওয়ায় জাপান খুব দ্রুত তার সামরিক বাহিনীকে ঢেলে সাজাচ্ছে। ঠিক যেমনটা মেইজি যুগে হয়েছিল, জাপান আবারও বিদেশি প্রযুক্তি খুব দ্রুত শিখছে। কিন্তু এবার তারা এমন কিছু বানাতে চলেছে যা হবে সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্ভাবন। দ্বিতীয়ত, যে যুগে কাঁচামাল আর সাপ্লাই চেনের আকাল, সেই যুগে জাপানের সম্পদ বাঁচিয়ে চলার অভ্যাসটাই তাদের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে। যেমন জিডিপির প্রতি ইউনিট তৈরি করতে চীন যে পরিমাণ শক্তি ব্যবহার করে, জাপান করে তার অর্ধেক। সম্পদ স্বল্প এই বিশ্বে এটা একটা বিশাল সুবিধা। আর তৃতীয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং সুযোগটা হল চীনের সাথে তার সম্পর্ক। চীনের ঐতিহাসিক চরিত্র হল অন্তর্মুখী, নিজেকে মধ্যরাজ্য বা পৃথিবীর কেন্দ্র ভাবা। অন্যদিকে জাপান হল একটা দ্বীপরাষ্ট্র, একটা সমুদ্রগামী জাতি। টিকে থাকতে হলে তাকে বাইরের বিশ্বের সাথে যুক্ত হতেই হবে। এর মানে হল তারা একে অপরের সাথে সরাসরি প্রতিযোগিতায় নামছে না। একজন ঘরের দিকে মনোযোগ দিচ্ছে আর একজন বাইরের দিকে। তাদের কৌশলগুলো একে অপরের পরিপূরক, আর এর ফলেই সরাসরি সংঘাতের সম্ভাবনা কমে যায়, যা তাদের বিশাল বাণিজ্য সম্পর্ক দেখলেও বোঝা যায়। তাহলে ফেরা যাক আমাদের সেই মূল প্রশ্নে, বিলিয়ন ডলারের বাজিটা নিয়ে। এই সমস্ত তথ্যকে একসাথে করলে কি দাঁড়ায়, আর কেন ইতিহাসই এখানে ভবিষ্যতের সবচেয়ে ভালো পথ দেখাতে পারে? এই সব কিছু শোনার পর এবং ইতিহাসের এই প্রেক্ষাপটটা বোঝার পর প্রশ্নটা আবারও সেই বিলিয়ন ডলার প্রশ্ন, কোথায় যাবে? চীনে নাকি জাপানে? দেখুন, এই বিশ্লেষণের মূল কথাটা হল, ইতিহাস বারবার দেখিয়েছে যে সংকট জাপানের দুর্বলতা নয়, বরং তাদের সেরাটা বের করে আনে। আর তাদের প্রতিক্রিয়া ধীরে সুস্থে হয় না, হয় অবিশ্বাস্য দ্রুত গতিতে। তাই বাজিটা জাপানের বর্তমান অবস্থার ওপর নয়, বরং আগামী ২০ বছরে জাপান কি হতে চলেছে তার ওপর। শেষ কথাটা হলো এই, যখন জাপান কোনো দুর্ভেদ্য দেয়ালের মুখোমুখি হয়, তখন সেটার সামনে ভেঙে পড়ে না, বরং সে সেই দেয়াল টপকানোর বা তার নিচ দিয়ে যাওয়ার বা তার ভেতর দিয়ে যাওয়ার একটা না একটা পথ ঠিকই খুঁজে বের করে।